ওয়েলকাম এভরিওয়ান, আমি রাকেশ দা আবার তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আমরা ইতিহাসের যে ক্লাসটি আমাদের চলে সেই ক্লাসটি নিয়ে আমরা অষ্টম শ্রেণীর যারা আমরা পরীক্ষা দেব এবার থার্ড সামেটিভ, সেই থার্ড সামেটিভ যারা পরীক্ষা দেব তাদের জন্য আমি একটা সায়েন্টিফিক সাজেশন এনেছি। তোমরা সাজেশনটা খেয়াল করবে এবং এটাকে পরপর তোমরা এগোবে, তোমাদের পরীক্ষাটা ভালো হবে। তাহলে তোমাদের ভালো করার জন্য যতটুকু প্রয়াস, যতটুকু প্রচেষ্টা আমি করতে পারি সেটা তোমাদের জন্য আমি অলরেডি চেষ্টা করছি। তোমরা দেখছো এই যে বোর্ডে আমি ওয়ার্ক করে রেখেছি এক্সাম প্রস্তুতি ক্লাস 8 বিষয় ইতিহাস। তোমাদের ইতিহাস সাবজেক্টটা ভীষণ টাফ হয়ে দাঁড়াচ্ছে, তোমাদের ফিজিক্সটা টাফ হয়ে দাঁড়াচ্ছে, মানে তোমাদের সায়েন্সের ফিজিক্সের পার্টটা। তাহলে এখানটাতে আমি তোমাদের চেষ্টা করেছি যে কোন প্রশ্নগুলো আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলো আমি রেডি করতে। দেখো আমি এখানটাতে একটা মডেল কোশ্চেন করেছি। কি মডেল কোশ্চেন না, মডেল প্রশ্ন 70 নাম্বারে, তোমাদের এবার 70 নাম্বারের পরীক্ষাটা হবে। সেখানে 14টা এমসিকিউ হবে, মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে। তোমাদের কটা বললাম? 14টা। তোমাদের এসএ কিউ টাইপ অর্থাৎ শর্ট আনসার টাইপ কোশ্চেন থাকবে কটা? 14টা। যার মধ্যে শূন্যস্থান থাকতে পারে, যার মধ্যে এক কথায় থাকতে পারে, যার মধ্যে বিবৃতি ব্যাখ্যা থাকতে পারে, যার মধ্যে স্তম্ভ থাকতে পারে, যার মধ্যে সত্য মিথ্যা থাকতে পারে। 2 গুণ 6, এখানে কত? 2 নাম্বারে কটা লিখতে হবে? 6টা। 6 মানে 12 নাম্বার। 3 গুণ 5, 3 নাম্বারে কটা লিখতে হবে? 5টা। 3 5 15। 5 গুণ 3, 5 নাম্বারে 3টে লিখতে হবে, 15। তাহলে বড় প্রশ্ন তোমাদের লিখতে হবে 3টে। এবার এটা ক্লাস 8 এর এতগুলো চ্যাপ্টার, আমি সব চ্যাপ্টারটা আমরা হজম করতে পারবো না। তাহলে যেগুলি আমরা করলে কমন পেয়ে যেতে পারি সেই কয়েকটা প্রশ্ন আমি তোমাদের সামনে এনেছি। তাহলে 8 নাম্বারের একটা সিলেবাস আছে, সেই সিলেবাস অনুযায়ী যেগুলি তোমাদের জন্য আসন্ন এবং কমন যোগ্য সেগুলি তোমরা একটু দেখো। তোমাদের এখানে রয়েছে, দেখো আমি এখানে মান 5ও বলেছি 8ও বলেছি। কেন? কারণ এখানে একটা জিনিস বলছে আমাদের কোনো স্কুল হয়তো মডেল ফলো করবে না। তাহলে যে স্কুল মডেল ফলো করবে না সেই স্কুলের জন্য এই 5 আর 8 এটা কিন্তু একটু চেঞ্জেবল হয়ে যাবে এবং মডেল কোশ্চেনটা সামান্য পরিবর্তন ঘটতে পারে। আবার বলি যে স্কুল যেমন। আবার একটা জিনিস মনে রাখবে, তোমরা দুটো সামেটিভ দিয়েছো, ফার্স্ট সামেটিভ এবং সেকেন্ড সামেটিভ। সেই দুটো সামেটিভে যাদের যে বড় কোশ্চেনগুলো এসেছিল কোশ্চেন পেপারটা হাতে নাও, নিয়ে সামনে রাখো, আমার বোর্ডটাকে মিলিয়ে নাও। আমি যেগুলো বলছি, যেগুলো এসে গেছিল ওগুলোকে ক্রস করো, বাদ বাকিগুলো করো কমন। এই জন্যই বলছি সায়েন্টিফিক। আমি তোমাদের স্পেসিফিক ভাবে, তোমরা মাধ্যমিক পরীক্ষার্থী নাও, যে আমি তোমাদের জন্য বলে দেবো যে এই প্রশ্নটা মাধ্যমিকে আসছে। দেখবে তোমরা আমরা ভিডিওগুলো খেয়াল করবে, যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তাদের জন্য বলা আছে এই কোশ্চেনটাই কমন আসবে। কিন্তু যেহেতু তোমাদের স্কুল, এক একটা স্কুলে এক একটা মাস্টারমশাই কোশ্চেন করছেন, ফলে এখানে কোশ্চেনটাকে একটা সায়েন্টিফিক ভাবে উপস্থাপন করার আমি চেষ্টা করছি। ওই জন্য ফার্স্ট সামেটিভের কোশ্চেন তোমরা হাতে নাও, সেকেন্ড সামেটিভের কোশ্চেন হাতে নাও, নিয়ে দুটো কোশ্চেনের মধ্যে ব্রড কোশ্চেন যেগুলো এসেছিল ওগুলোকে ড্রপ করো। ওই ব্রডগুলোকে ড্রপ করে বাকিগুলো খেয়াল করবে। কোনগুলো? নেতাজি সুভাষচন্দ্র বোস এবং আজাদ হিন্দ বাহিনীর অবদান। নেতাজি এবং আইএনএ, তাদের যে অবদান, এই অবদানের কোশ্চেনটা তোমাদের বলা যায় 10টা স্কুলের মধ্যে 9টা স্কুলে তোমরা এই কোশ্চেনটা কমন পাবে। কটা? 10টা স্কুলের মধ্যে 9টা স্কুলে তোমরা কমন পাবে। কি? নেতাজি সুভাষচন্দ্র বোস, আজাদ হিন্দ বাহিনীর অবদান। নৌ বিদ্রোহর কারণ ও গুরুত্ব। তাহলে নৌ বিদ্রোহ কত সালে হয়েছিল? 1946 সালে, তলোয়ার জাহাজে রেডিও অপারেটর বলাই দত্তের নেতৃত্বে। আমি সেই নৌ বিদ্রোহের কারণগুলো তো সবই জানা আছে, যে খাবারের মান ছিল নিম্নমান, উচ্চ পদে পদাধিকার কখনো তাকে দেওয়া হতো না, চাকরি চলে যাওয়ার পর তাকে পুনর্বহাল করা হতো না, বৈষম্য ছিল আর অত্যাচার ছিল। তাহলে এই যে অনেকগুলি কারণ, আমরা আসছি না ব্যাখ্যায়, ব্যাখ্যাটা পরে করা হবে। নৌ বিদ্রোহের কারণ এবং গুরুত্ব। তারপরে কি? ভারতের স্বাধীনতা, ভারতের সংবিধানের প্রস্তাবনা, ইন্ডিয়ান কনস্টিটিউশন। আমাদের গতকাল গেল কনস্টিটিউশন দিবস, চলে গেল। তাহলে ভারতের সংবিধানের প্রস্তাবনা সংক্ষেপে ব্যাখ্যা করো। যে সংবিধানের প্রস্তাবনা, আমরা ভারতের জনগণ, আমরা এই যে লাইনটা দিয়ে শুরু করি, সেই সংবিধানের প্রস্তাবনা সংক্ষেপে ব্যাখ্যা করো। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন এবং আইন অমান্য আন্দোলন। বঙ্গভঙ্গ, বাংলাকে ভাগ করা, সেই বঙ্গভঙ্গের এখানটাতে শর্ট কোশ্চেন মিনিমাম, তোমরা যদি বড় কোশ্চেনও না পাও তোমরা শর্ট কোশ্চেন এখানটাই তোমরা পাবেই। কিরকম? বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন, বঙ্গভঙ্গ কবে ঘোষিত হয়, কবে কার্যকরী হয়।
তোমরা জানো 1905 বঙ্গভঙ্গ রদ হয় 1911 এবং এক্ষেত্রে দুটো তারিখ আছে, একটা 16 অক্টোবর আর একটা আছে 19 জুলাই। তো এই যে দুটো দিন আছে, একটা ঘোষণা একটা কার্যকর, এই দিন দুটোকে কেন্দ্র করে কিন্তু বারবার প্রশ্ন আসে এবং বঙ্গভঙ্গের সঙ্গে যুক্ত আছে স্বদেশী এবং বয়কট, দেশীয় দ্রব্যাদি গ্রহণ করা, বয়কট মানে বর্জন করা। আমি তো পড়াতে আসছি না, আমি জাস্ট সাজেশন দিচ্ছি তোমাদের, যে কারণে ব্যাখ্যা করাটা আমার বেশি হয়ে যাচ্ছে, করব না। এরপর আইন অমান্য আন্দোলন, সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট, আইন অমান্য আন্দোলন, সেই সরোজিনী নাইডু যেখানে কি সভাপতিত্ব করেছিলেন এবং তার নেতৃত্বে মহিলা কংগ্রেস কিন্তু এগিয়ে গেছিল এবং সরোজিনী নাইডু যিনি 3টি গোলটেবিল বৈঠকে যোগদান করেছিলেন। স্যার সৈয়দ আহমেদ খান মুসলিম সমাজের আধুনিকীকরণ, আমি বলবো তোমাদের 10টা স্কুলের মধ্যে 9টা স্কুলের কোশ্চেন এটা থাকবে। স্যার সৈয়দ আহমেদ খান এবং মুসলিম সমাজের আধুনিকীকরণ, স্যার সৈয়দ আহমেদ খান মুসলিম সমাজের উন্নতির জন্য কিভাবে তিনি প্রচেষ্টা চালিয়েছিলেন, আধুনিকীকরণ করেছিলেন, তার অবদান, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট কোশ্চেন, একদম সেম কোশ্চেন, একই কথা আমি বারবার বলছি যে কি না 1940 থেকে 1947 খ্রিস্টাব্দের মধ্যে, 1948 থেকে 40-47 খ্রিস্টাব্দের মধ্যে ভারত ভাগ স্পষ্ট হয়েছিল কিভাবে, তা আলোচনা করো। সর্দার বল্লভভাই প্যাটেল, লৌহ মানব মানে আয়রন ম্যান অফ ইন্ডিয়া, তিনি কিভাবে এই প্রচেষ্টার কাজ করেছিলেন। প্রশ্নটা আরেকবার বলি, 1940 থেকে 1947 খ্রিস্টাব্দের মধ্যে ভারত ভাগ কিভাবে স্পষ্ট হয়েছিল। গান্ধীজির সত্যাগ্রহের আদর্শ ব্যাখ্যা করো, গান্ধীজির সত্যাগ্রহের আদর্শ ব্যাখ্যা করো। নেক্সট কোশ্চেন হলো গান্ধীজির সত্যাগ্রহ, চম্পারণ, আহমেদাবাদ আর খেড়া, তোমরা জানো সমস্তটাই। তুমি কি মনে করো 1857 সালের মহাবিদ্রোহ কেবল সিপাহী বিদ্রোহ ছিল? আমি বলবো যদি কারোর স্কুলে ফার্স্ট সেকেন্ড সামেটিভে না এসে থাকে সে কিন্তু 100 সেই কোশ্চেনটা পাবে। অর্থাৎ যারা এইটা পরীক্ষা দিচ্ছ তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফার্স্ট সামেটিভ, সেকেন্ড সামেটিভ এবং থার্ড সামেটিভ, যদি কারোর ফার্স্ট সেকেন্ড এই কোশ্চেনটা দেখা না হয়, থার্ডে তাদের সঙ্গে এই কোশ্চেনটা দেখা হবেই হবে। অর্থাৎ 100% তোমরা কমনযোগ্য একটা প্রশ্ন, সেটা হচ্ছে কি না 1857 সালের মহাবিদ্রোহ। তবে কি যদি এসে যায় সেটা ড্রপ করবে। সতীদাহ প্রথা বিরোধী আন্দোলন এবং বিধবা বিবাহ আন্দোলন কতটা সাফল্য লাভ করেছিল সতীদাহ, আমাদের রাজা রামমোহন রায়, 17 নং রেগুলেটিং আইন ইত্যাদি আমরা জানি, এবং লর্ড উইলিয়াম বেন্টিং। এখানে বিধবা বিবাহটা কি, বিদ্যাসাগর মহাশয়। তাহলে বিদ্যাসাগর মহাশয়ের প্রচেষ্টা এবং রামমোহনের প্রচেষ্টা এবং তারা কতটা সাফল্য পেয়েছিল, আবার বলি তারা কতটা সাফল্য লাভ করেছিল এর মধ্য দিয়ে, তারই একটা। ইংরেজ সিরাজ বিরোধের কারণ, যদি কারো সামেটিভ পরীক্ষায় না এসে থাকে মানে পলাশির যুদ্ধের কারণ, তারা কিন্তু ফাইনাল এই কোশ্চেনের সঙ্গে দেখাবে। দিস কোশ্চেন ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন হলো কি পলাশি ও বক্সারের যুদ্ধের মধ্যে কোনটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এই কোশ্চেন তো তোমরা আমি বলবো 100 কারো যদি স্কুলে ফার্স্ট সেকেন্ডে না এসে থাকে সে থার্ডে কিন্তু এটা কমন পাচ্ছ, থার্ডে। তাহলে আমি 3টে কোশ্চেন অলরেডি বলা হয়ে গেল 100 নেতাজি সুভাষচন্দ্র বোস, 1857 সালের মহাবিদ্রোহ, আর একটা কি বললাম ইংরেজ পলাশির যুদ্ধ, বক্সারের যুদ্ধের মধ্যে কোনটি ক্ষমতা বিস্তারের জন্য বেশি গুরুত্বপূর্ণ ছিল এবং কেন, ব্যাখ্যা করো এই কোশ্চেনটা। আর কয়েকটা কোশ্চেন তোমরা একটু খেয়াল করবে, সেখানে আছে কি চিরস্থায়ী বন্দোবস্ত। চিরস্থায়ী বন্দোবস্তের পর বাংলার কৃষক সমাজের কি দুরবস্থা হয়েছিল, সেই চিরস্থায়ী বন্দোবস্ত। কারো কারো স্কুলে যদি বলে রেলপথ ইম্পর্টেন্ট, তাহলে রেলপথ যেটা আমাদের তৈরি করেছিলেন কে, লর্ড ডালহৌসি, সেটা রেলপথের ক্ষেত্রে ইম্পর্টেন্ট যদি বলে থাকে রেলপথটা করবে। আর আমাদের কি আছে লাস্ট আছে এখানে আমলাতন্ত্র, আর একটা আছে আমলাতন্ত্র, ব্রিটিশ প্রশাসনে আমলাতন্ত্রের ভূমিকা কি ছিল। এই কোশ্চেনগুলো সামগ্রিকভাবে 5 কিংবা 8 তোমাদের যেভাবে প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে, যে সেটে আসবে, তোমরা কিন্তু এই কোশ্চেনগুলি পাবে 100% এবং আমি বলবো তোমরা এই পার্টগুলো ভালো করে ফলো করো। অর্থাৎ এখানে একটু খেয়াল করবে যে কি না নেতাজি সুভাষচন্দ্র বোস, নৌবিদ্রোহ, সংবিধানের প্রস্তাবনা, এই যে কোশ্চেনগুলো বললাম, 1857 সালের মহাবিদ্রোহ, পলাশির যুদ্ধ, বক্সারের যুদ্ধের মধ্যে কোনটি গুরুত্ব